হ্যালো ভিউয়ার্স, এর আগে তোমাদের টিচারদের উপরে কিছু ক্লাস নেওয়া হয়েছিল। আশা করতেছি তোমরা এই ক্লাসগুলো দেখছো। যদি এই ক্লাসগুলো দেখে থাকো তাহলে আজকের এই ক্লাস যেগুলো আমরা পড়বো এখন সেগুলো মোটামুটি তোমরা বুঝতে পারবা। আর যদি কেউ ক্লাসগুলো না করে থাকো আগের, দয়া করে আমি একটু রিকোয়েস্ট করব তোমরা আগের ক্লাসগুলো করে আসো। আর আজকের ক্লাসটা মূলত হবে, আগের ক্লাসে কিছু আমরা জিনিস পড়েছিলাম, যেমন ধরো তোমাদের কোন একটা সূত্র পড়ানোর সময় হয়তো বা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছিল, বা সূত্র পড়ানোর সময় কোনো একটা টপিক হালকা আলোচনা করা হয়েছিল। সেই সকল টপিকগুলো আমরা একটু বিস্তৃত আকারে জানার চেষ্টা করব। আর যে সকল উদাহরণ তোমাদের দেওয়া হয়েছিল সেই সকল উদাহরণে কিছু বর্ণনা বা কিছু ভিন্ন রূপ আমরা দেখার চেষ্টা করব। আর এছাড়াও টুকিটাকে আরো কিছু জিনিস দেখার চেষ্টা করব, যেমন ধরো তোমাদের কোন একটা সূত্র প্রমাণ করা হয়েছিল, সেই সূত্র থেকে কিছু ভিন্ন ক্ষেত্র, যেমন ধরো যা আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকি, সেই সকল ক্ষেত্র আমরা কিরকম ভাবে কাজ করে ওই সূত্রগুলো, সেটা দেখার চেষ্টা করব আমরা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হলো সংঘর্ষ। সংঘর্ষর জিনিসটা তোমরা হয়তো বা পড়ছো, কোথায় পড়ছো সেটা যদি খেয়াল না করতে পারো তাহলে আমি মনে করাই দিই যে নিউটনের তৃতীয় সূত্র যখন আমরা পড়তেছিলাম তখন তোমরা এই জিনিসটা দেখতে পেরেছো, সংঘর্ষের কথাটা হালকা পাতলা জানতে পেরেছিলে। আজকে সংঘর্ষের সম্বন্ধে আমরা একটু বিস্তৃত জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই সংঘর্ষের ক্ষেত্রে আসি। একটা সংজ্ঞা এখানে আমি দিয়ে রেখেছি, এই সংজ্ঞাটা আমি প্রথমে তোমাদের বলি, আর এটার কয়েকটা পয়েন্ট আছে যেটা সংজ্ঞার মূল বস্তু, সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সংজ্ঞাটা কিরকম ভাবে দিয়েছি আমি, সংজ্ঞাটা দেখো যে বলা হয়েছে একটা স্থির ও একটি গতিশীল পরস্পর এর অভিমুখে গতিশীল বা পরস্পর একই দিকে গতিশীল দুটি বস্তু তাদের গতিপথে নিজ গতি বজায় রেখে মিলিত হলে মিলিত হওয়ার ঘটনাকে সংঘর্ষ বলে। এখন এই সংজ্ঞাটার মধ্যে দেখো আমি যতবারই বলার চেষ্টা করেছি দুইটা বস্তু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতেছি এখানে। যেমন প্রথমে বলেছি একটা স্থির একটা গতিশীল, তার মানে কি একটা বস্তু স্থির থাকবে এবং তার দিকে অপর একটা বস্তু গতিশীল থাকবে, অথবা পরস্পর এর অভিমুখে গতিশীল। অভিমুখে কথাটার অর্থটা কিরকম, যেমন ধরো দুইটা বস্তু পরস্পরের দিকে গতিশীল থাকবে, যার অর্থ দাঁড়ায় যে একটা বস্তু যেদিকে গতিশীল থাকবে অপর বস্তুটা ঠিক তার বিপরীত দিকে গতিশীল থাকবে, এরকম একটা ক্ষেত্র। অথবা আরেকটা ক্ষেত্র হতে পারে, সেটা কি দুইজনে একই দিকে গতিশীল থাকবে কিন্তু আলাদা আলাদা বেগে। যেমন ধরো তোমার একটা তার আর তার পিছনে একটা ট্রাক যদি আমরা ধরে নিই, কারটা তুলনামূলক কম বেগে গতিশীল আছে আর ট্রাকটা তোমার তুলনামূলক বেশি বেগে গতিশীল আছে। তো এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে তারা যদি একই রেখায় থাকে তাহলে তারা পরস্পর মিলিত অবশ্যই হবে, যদি তারা নিজের গতিটা বজায় রাখতে পারবে। তাহলে কি বললাম যে এই যে নিজের গতি বজায় রেখে তারা চলার পথে মিলিত হইল, এই ঘটনাটাকে আমরা নাম দেব সংঘর্ষ। তো যদি এই সংজ্ঞাটা বুঝে থাকো তাহলে সংঘর্ষের কিছু প্রকারভেদ আছে যেটা আমাদের লাগে আর কি পড়তে গেলে, বা তোমাদের পরীক্ষার মধ্যে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। সংঘর্ষ মূলত দুই ধরনের হয়ে থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই দুইটা ভাগ যে আমি করলাম এটা কিসের ভিত্তিতে করলাম এটা আমি বলবো, কিন্তু বলার আগে আমি একটা কথা বলে আসি। এর আগের ক্লাসে মেবি তোমাদের দুইটা সূত্র পড়ানো হয়েছিল বা দুইটা নীতি পড়ানো হয়েছিল। একটা মেবি ছিল তোমাদের ভরবেগে সংরক্ষণশীলতার নীতি, আরেকটা ছিল গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি। তো ওই দুইটা নীতি আমার একটু এখানে কাজে লাগবে এই দুইটা সংজ্ঞা আমার ব্যাখ্যা করার জন্য। দুইটা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এর সংজ্ঞা আমি এখানে প্রদান করেছি, সংজ্ঞাগুলো তোমরা দেখে রাখতে পারো এবং লিখেও রাখতে পারো। যেমন প্রথমে আসি, আমরা বললাম কি স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে বলা হয়েছে যে যে সকল সংঘর্ষে লিপ্ত বস্তু দ্বয়ের অথবা বস্তু সমূহের ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে তাদেরকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এখন এখানে কথায় আসি যে সংঘর্ষে লিপ্ত বস্তু দ্বয় বা বস্তু সমূহের কথা আমি এখানে উল্লেখ করেছি। তার মানে নট নেসেসারি যে তোমার সর্বদাই সংঘর্ষ দুইটা বস্তুর মধ্যে হওয়া লাগবে, এমনও হতে পারে যে একাধিক বা দুইয়ের অধিক বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে। যেটাই হোক না কেন, যদি এমন হয় যে সংঘর্ষের সময় ভরবেগ আর গতিশক্তি দুইটাই তোমার সংরক্ষিত থাকে। এখন সংরক্ষিত থাকার অর্থটা কিরকম, যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা তোমরা পড়ে আসো সেখানে দেখে থাকবে যে তোমার m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2।
তার মানে কি এখানে আমি সমান চিহ্ন, আহ, এটা আমি পরের পৃষ্ঠায় উল্লেখ করে রেখেছি যে 1 নং সমীকরণ যেটা সেটা, এখানে সমান চিহ্নের দুই পাশে দুইটা জিনিস দেওয়া আছে। দেখো এক পাশে দেওয়া আছে m1u1 প্লাস m2u2। তোমরা সবাই জানো যে ইউ দিয়ে মূলত আমরা আদি বেগকে নির্দিষ্ট করে থাকি। তাহলে এখানে m1u1 এটা প্রথম বস্তুটার ভরবেগ নির্দেশ করতেছে, আর m2u2 দ্বিতীয় বস্তুর ভরবেগ নির্দেশ করতেছে, কিন্তু এই দুইটাই তোমার আদি ভরবেগ। তাহলে এখানে একটা পক্ষে আমরা দেখতে পারতেছি আদি ভরবেগের সমষ্টি আছে, অপর পক্ষে আছে শেষ ভরবেগের সমষ্টি। তার মানে সংরক্ষণশীল থাকার অর্থটা দাঁড়ালো এরকম যে আমার আদি ভরবেগ বস্তুদ্বয়ের সমষ্টি যা থাকবে, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের যে শেষ ভরবেগ হবে সেটাও তোমার একই থাকবে। তার মানে সংরক্ষণশীলতা মানে সমষ্টি একই থাকা। তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতার যদি কথা বলে থাকি তাহলে আমাদের কি একই জিনিস আসবে, যে আমার আদি গতিশক্তির সমষ্টি যা হবে শেষ গতিশক্তির সমষ্টিও তোমার একই হওয়া লাগবে যদি গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মাইনা চলতে হয়। তাহলে আমরা একটু ফেরত যাই। যেমন এখানে আমি বলে রেখেছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে বলছি কি যে আমি ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। তার মানে কি এমন সংঘর্ষ যেখানে আমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটাও মেনে চলবে এবং গতিশক্তি সংরক্ষণশীলতা নীতিটাও মেনে চলবে, তাহলে ওরকম টাইপের সংঘর্ষকে আমরা বলতে পারবো স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে আসি আমরা, দেখো পরবর্তী সংজ্ঞায় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে আমি কি বলে রেখেছি, এখানে বলেছি যে সকল সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত বস্তুদ্বয়ের অথবা বস্তুসমূহের ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না তাদেরকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো যে যে আমার এমন সংঘর্ষ যেখানে ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ আমার আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি উভয়ই সমান হবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না, যার অর্থ দ্বারায় আমার আদি ভরবেগের সমষ্টি যা হবে শেষ ভরবেগের সমষ্টি, দুঃখিত, আদি গতিশক্তি সমষ্টি যা হবে শেষ গতিশক্তি সমষ্টি তা হবে না। তাহলে এমন টাইপের সংঘর্ষকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন জাগতে পারে যে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ কি হতে পারে। আচ্ছা, যখন তোমাদেরকে পড়ানো হয়েছিল তখন তোমরা একটা জিনিস খেয়াল করেছিলে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে মিলিত ভরবেগ বলে একটা জিনিস ব্যাখ্যা করা হয়েছিল। তো মিলিত ভরবেগের কনসেপ্টটা কিরকম ছিল, যে দুইটি বস্তু তোমার পরস্পরের দিকে হতে পারে, একই দিকে হতে পারে, গতিশীল ছিল, গতিশীল থাকার পরে যখন তারা সংঘর্ষে লিপ্ত হলো তারপরে দুইটা বস্তু একত্রিত হয়ে গেল, অর্থাৎ সংঘর্ষের আগে দুজন আলাদা আলাদাভাবে গতিশীল ছিল, কিন্তু সংঘর্ষের পরে তারা একত্রিত হয়ে গতিশীল হল। এরকম টাইপের যে সকল সংঘর্ষ আমরা মূলত দেখে থাকি সেগুলোকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে ফেলতে পারি, কারণ দেখা যায় যে এই ধরনের সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানলেও গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মানে না। আর মিলিত বস্তু বাদ দিয়ে অন্যান্য যে সকল ক্ষেত্র আছে সে সকল ক্ষেত্রের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকে। যেটাই হোক না কেন খেয়াল করে থাকবে, আমি যখনই স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতেছি, অর্থাৎ সংঘর্ষের কথা বলতেছি, তখনই আমি বলতেছি দেখো সর্বদাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। অর্থাৎ কথাটা এরকম দাঁড়ালো যে আমার পৃথিবীতে এরকম কোনো সংঘর্ষ পাওয়া সম্ভব না যেখানে আমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না। তো এটা মনে রাখবা, যদি কোনো একজন ব্যক্তি বা তোমাদের কোনো বন্ধু বা প্রশ্নে কোনো শিক্ষক তোমাদেরকে কোনো প্রশ্ন করে যে পৃথিবীতে এরকম কোনো সংঘর্ষ হওয়া সম্ভব কিনা যেখানে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না, তাহলে মনে রাখবা যে এটার আনসার হবে না, সর্বদাই ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে। এইবার এখন একটা কথায় আসি, যে তোমরা এটা পরীক্ষার হলে তোমরা তো তত্ত্ব থেকে বেশি গণিতের উপরে তোমাদের আনসার করা লাগে। তো দেখবে যে কিছু ম্যাথ করার সময় তোমাদের এটা প্রুফ করতে বলে যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে বা কোনো একটা সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলছে কি না। তো তখন দেখা যায় যে শিক্ষক যারা থাকে তারা এমন কিছু তথ্য, মানে গাণিতিক এমন কিছু তথ্য তোমাদের প্রদান করে থাকে যেগুলো অনুসরণ করে তোমরা যদি ম্যাথ করতে যাও মাঝে মাঝে দেখা যায় যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না।
সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ শিক্ষকরা এমনই তথ্য তোমাকে দিয়েছে যেখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে না। তো এটা একান্তই শুধুমাত্র কাল্পনিক কোনো সংঘর্ষ যা টিচার কল্পনা করেছে সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো কাল্পনিক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু কোনোদিনও ভুল করে এটা মেনে চলো না যে ভরবেগের সংরক্ষণশীলতা অবশ্যই মানবে। সেটা অনুসরণ করে যদি তোমার প্রশ্নে উত্তরে ভরবেগের সংরক্ষণশীলতা না মানে সেটা তুমি ভুল মনে করে নতুন করে আবার অঙ্ক করে সময়টা নষ্ট করা কোনো দরকার নেই। শুধুমাত্র ঠিকঠাক মতো অঙ্ক করে ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি মানে না এটা যাচাই করে দিয়ে চলে আসবে, এটুকুই তোমার কাজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু মুভ করি। কোথায় মুভ করব? আচ্ছা, এখানে আমি দেখো যে 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে সংরক্ষণশীলতার নীতি দুইটি লিখে রেখেছি, এবং স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষে যে কথা বলেছি সেখানে কোনটা মেনে চলে সেটাও আমি উল্লেখ করে রেখেছি। আচ্ছা, এখন এরপরে আমরা চলে যাব নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল এটা আশা করি সবারই মোটামুটি মনে আছে, তাও আমি একবার বলে রাখি। নিউটনের তৃতীয় সূত্র ছিল খুবই সিম্পল, যে প্রতিটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এখন এই কথাটা যখন বললাম এটার প্রয়োগটা আমাদের দেখা উচিত, কারণ নিউটন যখন এই তৃতীয় সূত্রটা দিয়েছেন তখন অবশ্যই তিনি কোনো না কোনো উদাহরণ লক্ষ্য করেছেন বা কোনো না কোনো প্রেক্ষাপটের সম্মুখীন হয়েছেন যেখান থেকে উনি সূত্রটা আমাদেরকে দিয়ে গেছেন। তো দেখা লাগবে যে আমাদের দৈনন্দিন জীবনে এই তৃতীয় সূত্রটা কোনোভাবে আমরা খাটাতে পারি কিনা। আসলে দেখতে গেলে আমরা দৈনন্দিন জীবনে অনেক এরকম ক্ষেত্র আছে যেখানে আমরা এই নিউটনের তৃতীয় সূত্রটা প্রয়োগ করে থাকি, কিন্তু এখানে আমরা কয়েকটা মাত্র ক্ষেত্র যেটা আর কি তোমাদের পরীক্ষায় আসতে পারে সে সকল ক্ষেত্রটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম একটা ক্ষেত্র আমরা নিয়ে নেব যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রায় আমরা ব্যবহার করে থাকি, সেটা কি মানুষের হাঁটা। মানে তুমি হাঁটতে গেলে নিউটনের তৃতীয় সূত্রটা মেনে চলে তারপরে হাঁটো। কেউ কি এটা বিশ্বাস করতে পারো? হয়তো এটাকে কোনোদিন খেয়াল করে থাকো নাই, কিন্তু আজকে আমরা দেখিনি যে আসলে এটা আমরা কিভাবে প্রয়োগ করে থাকি। ঠিক আছে? তো মানুষের হাঁটার ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, তার আগে আমাকে একটা জিনিস ব্যাখ্যা করে আসা লাগবে, যেটা আমি হয়তো বা তোমাদের আগে যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম তখন আমি এটা ব্যাখ্যা করেছিলাম। উপাংশ বলে একটা জিনিস ব্যাখ্যা করেছিলাম, যেটা আমার এখন একটু লাগবে। যদি আমার ওই সময়ের পড়াটা তোমরা মোটামুটি বুঝে থাকো এবং পরবর্তীতে বাসায় গিয়ে পড়ে থাকো, তাহলে দেখা যাবে যে এই জিনিসটা বুঝতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু যদি কেউ এটা ফাঁকিবাজি করে এটা না পড়ে আসো তাহলে হয়তো বা একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তো এটা তোমরা আমাকে যেই সমস্যার সম্মুখীন হও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি যতটুকু পারি আর কি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তো হাঁটার সময় বেসিক্যালি আমরা কি করি? বেসিক্যালি একটু যদি খেয়াল করে থাকো যে অনেকে মনে করে যে আমরা যে হাঁটার সময় যে আমরা সোজা পা তুলি এবং সোজা পা রাখি। আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে থাকো, তুমি কখনোই সোজা পা উপরে তোলো না বা সোজা পা নিচে ফেলো না। তুমি হাঁটার সময় যখন এগিয়ে যাও তোমার পা সর্বদাই ভূমির উপরে তির্যকভাবে মানে বাঁকাভাবে তোমার পতিত হয়। তাহলে তুমি যদি ভূমির উপরে তির্যকভাবে বা বাঁকাভাবে পা ফেলো তাহলে অবশ্যই ভূমির উপরে তুমি কিভাবে বল প্রয়োগ করবে? তির্যকভাবে বল প্রয়োগ করবে। তো এখানে একটু ছবিটা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা একটু দেখবা যে আমি এখানে F1 একটা বলের উল্লেখ করেছি এখানে, যেটার দিকটা আমরা নিচের দিকে বাঁকাভাবে রেখেছি। তো আমি একটা পা এঁকে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি, যদিও পাটা অতটা আর কি বোঝার মতো হয় না, বাট যতটুকু বোঝা যায় আর কি। তো এখানে দেখো যে খেয়াল করো যে আমি F1 একটা বলের উল্লেখ করেছি যেটা ভূমির উপরে পা কর্তৃক প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ এখানে এই F1 বলটা হবে আমাদের ক্রিয়া বল, যেটা কে দিচ্ছে? অবভিয়াসলি আমাদের পা দিচ্ছে। কার উপরে? ভূমির উপরে। তাহলে এখানে ক্রিয়া বল দিচ্ছে পা আর কাজ করছে ভূমির উপরে। এখন ক্রিয়া বল থাকলে অবশ্যই এর কি একটা প্রতিক্রিয়া বল থাকবে, যেটা আমাদের নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে। তাহলে এই যে আমার পা ভূমির উপরে একটা ক্রিয়া বল F1 প্রয়োগ করলো, এটার একটা প্রতিক্রিয়া বল থাকবে F2, যেটা
ভূমি পাকে ফেরত দিবে। তার মানে কি, এটার দিকটা অবশ্যই বিপরীত হওয়া লাগবে। তাহলে ক্রিয়া বলটা F1টা যেহেতু নিচের দিকে বাঁকাভাবে কাজ করছিল, তাহলে এখন F2 বলটা ঠিক তার বিপরীত দিকে উপরের দিকে কাজ করবে, যেটা কি পায়ের উপরে কাজ করবে। আর এই F2 বলটাই হবে আমাদের প্রতিক্রিয়া বল। এখন এই যে আমরা হেঁটে থাকি, এটার ব্যাখ্যাটা আমাদের দেওয়া লাগবে এই F2 বলটা দিয়ে, যেটা আমাদের উপরে আসলে কাজ করতেছে। তাহলে এখন F2 বলটাকে আমরা করব কি, উপাংশে ভাগ করব। তো উপাংশ জিনিসটাকে একটু ছোট্ট করে বলে রাখি, যদিও তোমাদের মনে আছে আমি আশা করি। উপাংশ ছিল একটা বল বা একটা রাশিকে আমি যদি এমন দুইটা রাশিতে ভাগ করতে পারি যাদের সমষ্টি আবার পুনরায় ওই রাশিটি হয়ে থাকে, তাহলে আমরা ওই যে দুইটা রাশিতে ভাগ করলাম সেটা হবে আমাদের উপাংশ। যেমন এখানে খেয়াল করো, F2 যে বলটা আছে সেটাকে আমি ভাগ করে লিখেছি FA আর FB-তে। তার মানে কি দাঁড়ালো, FA আর FB এই দুইটা হলো আমাদের F2 এর উপাংশ, এবং এটা অবশ্যই হওয়া লাগবে লম্ব উপাংশ। উপাংশের মধ্যে একটা বিশেষ ক্ষেত্র ছিল লম্ব উপাংশ, যেখানে আমরা যেই দুইটা উপাংশে একটা বলকে ভাগ করছি তাদের মধ্যবর্তী কোণ হয়ে থাকতো 90 ডিগ্রি। তাহলে এখানে FA আর FB এর মধ্যবর্তী কোণটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখন দেখো যে FB এর সাথে আমি আরেকটা বলকে উল্লেখ করেছি একই রেখায় কিন্তু বিপরীত দিকে, যেটা আমি W লিখেছি। তো আশা করি সবাই জানো যে W মানে এখানে ওজন, মানে কি ওয়েট। তাহলে এখন FB যে উপাংশটা আছে সেটা কি করতেছে, W এর বিপরীতে কাজ করতেছে। তাহলে অবভিয়াসলি একটা জিনিস কল্পনা করো, একটা বলের বিপরীতে যদি আরেকটা বল থাকে, তাহলে অবভিয়াসলি ওই বলটার পরিমাণ বা কার্যরত যতটুকু বল হবে তার পরিমাণটা কমে যাবে। তার মানে কি, FBটা আমার ওজনটাকে কমাতে সাহায্য করবে। যদিও আমরা এটা দৈনন্দিন জীবনে যখন হেঁটে থাকি খুব বেশি খেয়াল করি না বা লক্ষ্য করি না, যে হাঁটলে আমাদের ওজনটা একটু কম অনুভূত হয়, এটা পরিমাণে অনেক কম হয়, যে জন্য এটা আমরা খেয়াল করতে পারি না। কিন্তু এই জিনিসটা ভালোভাবে খেয়াল করা যায় যখন আমরা প্রচণ্ড বেগে দৌড়াতে থাকি, তখন দেখবে যে নিজেকে অনেক হালকা অনুভূত হয়। এটা দৌড়ালে বুঝতে পারবা, হাঁটলে অতটা বোঝা যায় না। তাহলে কি বললাম, FB যে বলটা আছে এটা আমাদের ওজনকে কমাতে সাহায্য করবে। আর অপর একটা উপাংশ যেটা FA, এটার ডিরেকশন বা দিকটা দেখো সামনের দিকে, মানে আমার পাটা যেদিকে উঠছিল সেদিকে। আর এই FA বলটাই আমাকে কি করবে, সাহায্য করবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তাহলে এখানে মানুষের হাঁটার ক্ষেত্রে আমরা মূলত কি দেখলাম, যে আমরা ভূমির উপরে একটা তীর্যকভাবে বল প্রয়োগ করছি, সেটার একটা প্রতিক্রিয়া বল আমাদের উপরে প্রযুক্ত হচ্ছে, যেটাকে আমরা উপাংশে ভাগ করার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে পারছি। তার মানে অবভিয়াসলি এটা দাঁড়ালো যে মানুষের হাঁটার ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্রটা অবশ্যই আমাদের কাজে লাগতেছে। তো এটা এখন থেকে যতটুকু পারো দৈনন্দিন জীবনে কাজে লাগাতে চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই উদাহরণটা দিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এর অপর উদাহরণটা দেখতে পারবো। তোমাদের কাছে যদি ছবিটা দেখে থাকে, মানে মানে আমি যেটা আগে তোমাদেরকে দিয়ে দিয়েছি ফেসবুকে, সেটা যদি থেকে থাকে তাহলে দেখবে যে এটা সম্পূর্ণ লেখাটাই তোমরা বুঝতে পারছো। আর যদি লেখা না বুঝতে পারো তাও কমেন্ট সেকশনে জানাও, আমি পরবর্তী ক্লাসে হয়তো বা একটু ক্লিয়ার করে লেখাটা দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ক্লাসে অন্য কোনো কিছু, যেমন ধরো লেখা বুঝতে না পারো বা ধরো কথা বুঝতে না পারতাছো, সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যদি এই যতটুকু পড়ালাম তোমাদের তা নিয়ে যতটুকু যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই।